This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিএনপি নেতার মুখে ফের যুদ্ধের জিগির। প্রত্যেক বাংলাদেশি নাগরিককে সামরিক প্রশিক্ষণ দিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত করা হবে। ছাত্রদের হাতে রাইফেল তুলে দেওয়ার নিদান দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ঢাকার এক সভায় এমনই মন্তব্য করতে শোনা যায় বিএনপি নেতা হাফিজউদ্দিন আহমেদকে। তার বক্তব্য, সবাইকে এমন ট্রেনিং দেওয়া হবে যাতে বিশ্বের কোনো শক্তি বাংলাদেশকে পদানত করতে পারবে না। এর আগে 4 ঘন্টায় কলকাতা দখলে ডাক দিতে দেখা গেছিল সেদেশের প্রাক্তন সেনাকর্তাকে। তা হাসির খোরাক হয়ে গেছিল। এবার যুদ্ধের জন্য দেশের সব মানুষকে প্রস্তুত হওয়ার ডাক দিয়ে বিতর্ক বাড়িয়েছেন বিএনপি নেতা। যুদ্ধ যদি তারা শুরু করে, এই যুদ্ধ আবার তাদের দেশে গিয়েই শেষ হবে। আমরা প্রত্যেকটি বাংলাদেশি নাগরিককে সামরিক ট্রেনিং দিয়ে প্রস্তুত করব যুদ্ধের জন্য। প্রত্যেকটি ছাত্র যেন রাইফেল চালাতে জানে, সামান্য ফিল্ড ক্রাফট বেসিক মিলিটারি ট্রেনিং তাদেরকে আমরা দেব, যাতে করে কেউ আমাদের দিকে কোনো রক্তচক্ষু দিয়ে দৃষ্টিপাত করতে না পারে। আমরা যুদ্ধ করে জয়ী হয়েছি, চিরকাল জয়ী হবে বাংলাদেশের মানুষ। সিজার আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সিজার। বিএনপি নেতারা ধারাবাহিকভাবে পরিকল্পিতভাবে একের পর এক এই ধরনের মন্তব্য কেন করছে? এটা কি তাদের দেশের আসন্ন নির্বাচনে তাদের দলের পলিটিক্যাল এজেন্ডা? দেখো, তুমি অনেকটাই সঠিক রাস্তাতেই বলেছো, এবং সেই সঙ্গে সঙ্গে তোমাকে মাথায় রাখতে হবে ইনি খালি বিএনপি দলের স্থায়ী কমিটির সদস্য নন, তার সঙ্গে সঙ্গে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত মেজর, শীর্ষস্থানীয় ব্যক্তি। এবং তার মুখ থেকে যখন এই ধরনের বক্তব্য শোনা যায়, যিনি ইসরায়েলের সঙ্গে কোথাও সামরিক প্রশিক্ষণকে এই পরিস্থিতিতে, যেখানে গোটা বিশ্ব জুড়ে বাংলাদেশের ওপর নজর এবং বাংলাদেশের মৌলবাদের উত্থান, বাংলাদেশের সরকারের কার্যকলাপের ওপর সারা বিশ্বের নজর রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন। কোথাও এটা খুব স্পষ্ট যে ভারত বিরোধিতা বা দক্ষিণ এশিয়ার জিওপলিটিক্যাল যে সিনারিওতে তিনি মৌলবাদের যে উত্থান হচ্ছে বলে গোটা বিশ্ব আশঙ্কা করছে, সেই জায়গায় দাঁড়িয়ে ভারত বিরোধিতা বা ভারতের বিরুদ্ধে এই বিদ্বেষের আগুনটা তিনিও জ্বালিয়ে রাখতে চান একদম দলীয় প্রচারের অঙ্গ হিসেবে। কারণ আমরা গতকালই দেখলাম যে আখাউড়া পর্যন্ত বিএনপি একটি র্যালি করলো এবং সেখানেও যথেষ্ট উস্কানিমূলক বক্তব্য দেওয়া হয়েছে। এবং তার পাশাপাশি কোথাও জামাত বড় বেশি উস্কানি দিতে পারে না, জামাত বড় ভারত বিদ্বেষী না বিএনপি বড় ভারত বিদ্বেষী, এই জায়গাটা কোথাও প্রমাণ করার জায়গা চলে এসেছে। বাংলাদেশের রাজনীতি অনেকাংশে এই মুহূর্তে ভারত বিদ্বেষী রাজনীতির উপর নির্ভরশীল হয়ে গেছে, এবং সেই জায়গা থেকেই এই ধরনের মন্তব্য করছেন বিএনপির কার্যকর্তারা, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। ধন্যবাদ সিজার। আচ্ছা বলুন তো, আর কত নিচে নামবে বাংলাদেশ? ভারতের পতাকার অবমাননার পর এবার ভারতীয়দের লাথি মারার হুঁশিয়ারি। এবার ভারতীয়দের লাথি মেরে বের করার হুঙ্কার বাংলাদেশের আরো এক নেতার গলাতে। যার হাত ধরে স্বাধীন হয়েছে বাংলাদেশ, সেই ভারতের নাগরিককে লাথি মেরে বের করার হুঁশিয়ারি বাংলাদেশ গণ অধিকার পরিষদের নেতা তারেক রহমানের। আমরা যে মাঝে মাঝে বলি না 26 লাখ ভারতীয়, এগুলো কোথায়? একটা একটা করে ইন্ডিয়ানকে ধরে লাথি মেরে ইন্ডিয়ার সীমান্তে ঢুকাই দিয়ে আসতে হবে, কোনো উপায় নাই। ফেনী, নোয়াখালী এবং এই যে চট্টগ্রাম, যে এখানে ইকোনমিক জোন, ইন্ডিয়ান ইকোনমিক জোন, যারা ভাবেন এইখানে ইন্ডিয়া এসে কারখানা স্থাপন করবে, বাংলাদেশের অর্থনীতি সচল করবে, ভুল রাজ্যে আছেন। ইন্ডিয়া কখনো এটা করবে না, এভাবে হবে না। আমরা যেটা করছি এটা ক্লাসরুম। আমাদেরকে ওই অর্থনৈতিক অঞ্চলে যেতে হবে, একটা একটা করে ইন্ডিয়ানকে ধরে লাথি মেরে ইন্ডিয়ার সীমান্তে ঢুকাই দিয়ে আসতে হবে, কোনো উপায় নাই। এখানেই শেষ নয়, ভারতের ডাক্তারদেরও হুঁশিয়ারি বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্রের। ভারত অনন্তকাল ধরে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ রাখুক, আর রোগী পাবে না। ভারতের ডাক্তারদের ফুটপাতে হকারি করতে হবে, হুঙ্কার বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্রের। ওরা মরবে, এই যে ভিসা বন্ধ করছে, আমি সাধুবাদ জানাই। অনন্তকালের জন্য ভারত ভিসা বন্ধ রাখবে। দেখেন ভারতের অর্থনীতি কি হয়। ডাক্তাররা রোগী পাবেন না, হকারি করে খেতে হবে, ফুটপাতে হকারি করতে হবে, ওদের হসপিটাল সব বন্ধ হবে। বুঝতে পারছেন, মানে বাংলাদেশে এক একজন এমন এমন কথা বলছেন বিগত কয়েকদিন ধরে, যা যে কোনো লাফটা শোকেও বোধহয় হার মানাবে।
এদিকে এই বাংলাদেশে ফের বিচারের নামে প্রহসন চলছে। চিন্ময় প্রভুকে জেলবন্দি রাখতে ইউনূসের দেশে কট্টরপন্থী আইনজীবীদের একটা নয়া কৌশল। চিন্ময় কৃষ্ণ প্রভুর আইনজীবীকে সওয়ালে বাধা দেওয়া হয়, যার জেরে চট্টগ্রাম আদালতে বৃহস্পতিবারও হলো না জেলবন্দি সন্ন্যাসীর জামিন শুনানি এগোনোর আরজির মামলার শুনানি। বাংলাদেশ আছে বাংলাদেশেই। হিন্দু সন্ন্যাসী তথা সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণের জামিন নিয়ে আদালতে জলঘোলা চলছেই। বাংলাদেশের কট্টরপন্থী আইনজীবীদের পদে পদে বাধা, কুক্ষিগত বাংলাদেশের বিচার ব্যবস্থা, থমকে গেল সন্ন্যাসীর জামিন শুনানি এগোনোর আর্জি। 25শে নভেম্বর রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করে বাংলাদেশের পুলিশ, কিন্তু তার হয়ে কোনো আইনজীবী দাঁড়াতে পারেননি। সন্ন্যাসীর হয়ে সওয়াল করার সাহস দেখাতে গিয়ে মার খেতে হয় আইনজীবী রমেন রায়কে। এই নিয়ে শোরগোল পড়ে গেলে কৌশল বদলায় কট্টরপন্থীরা। চিন্ময় প্রভুর পাশে দাঁড়াতে ঢাকা থেকে চট্টগ্রামে ছুটে আসেন সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্র ঘোষ। তার জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয় ঠিকই, কিন্তু শুনানির সময় নতুন এক অজুহাত খাড়া করা হয়। জজ সাহেব জানান, চট্টগ্রামের একজন আইনজীবী লাগবে। তো আমি তো অবাক হয়ে গেলাম, দেয়ার ইজ নো প্রভিশন অফ ল। আর একটা লয়ার লাগার কথা না, আমি তো লয়ার সই করেছি, আমি ওকালতনামা নিয়েছি, আর একটা লয়ার তো লাগার কথা না। জজ সাহেব এবং অন্যান্য লয়ার যারা প্রসিকিউশনের লয়ার, মোর দেন 45 লয়ার চলে আসলো আবার একই ভাগে। ওনারা এসেই বলতেছে যে না, উনি পারেন না, উনি এখানে এসে পারেন না, উনি এখানে লয়ার এঙ্গেজ করতে হবে। জজ সাহেব করেছে কি, সব শুনে উনি এটাকে পেন্ডিং রেখে দিলেন, উনি কোনো অর্ডার দিলেন না। তাহলে কি বিচার ব্যবস্থা কোথাও কম্প্রোমাইজ হচ্ছে বলে আপনার মনে হচ্ছে? আমার তো এরকম একটা ধারণা, আমি আজকে তো মর্মাহত হলাম। ওনাকে আমরা ধন্যবাদ জানাই কি উনি ঢাকা সুপ্রিম কোর্ট থেকে এসে ওনার জন্য হয়ে প্রস্তুত হয়েছিলেন, কিন্তু তার সত্ত্বেও এই টেকনিক্যাল গ্রাউন্ডকে ওনার লোকাল লয়ার নেই, অন রেকর্ড লয়ার নেই, পিছিয়ে দেওয়া হয়েছে। এটা খুব আনফর্চুনেট। চট্টগ্রামের কট্টরপন্থী আইনজীবীদের অবশ্য দাবি, আদালত সময় সুযোগ দিলেও ওকালতনামা দিতে পারেননি রবীন্দ্র ঘোষ। বিজ্ঞ আদালত ওনাকে অনেক সুযোগ দিয়েছেন মামলা শুনানি করার জন্য। বারবার ওনাকে বলা হয়েছে যে এইবারের এখন যে কোনো একজন আইনজীবী আপনি এনে ওকালতনামা দিয়ে শুনানি করেন, আমি আপনার জন্য অপেক্ষা করব। বাট উনি পরপর 3 বার আদালত এই মামলা শুনানির জন্য উঠেছেন, বাট উনি ব্যর্থ হয়েছেন। শুধু শুনানিতে বাধা নয়, এদিন চিন্ময় কৃষ্ণ প্রভুকে আইনজীবীর সঙ্গে কথাও বলতে দেওয়া হয়নি। চিন্ময় কৃষ্ণ দাসের সাথে বাংলাদেশে বিচারের নামে যেটা হচ্ছে সেটা প্রহসন ছাড়া আর কিছু বলা যায় না, এবং বিচার ব্যবস্থাকে সম্পূর্ণভাবে কন্ট্রোল করার চেষ্টা করা হচ্ছে, এমনকি কোনো লয়ারকে তার পক্ষে হয়ে দাঁড়াতে পর্যন্ত দেওয়া হচ্ছে। বাংলাদেশের এই যে পরিস্থিতি সত্যি দুর্বিষহ। বিচারের নামে যে প্রহসন হচ্ছে সেটা আমাদের আঘাত করছে, ব্যথা দিচ্ছে। মানুষের যেহেতু আবেগে আঘাত লাগছে, তাই এই বিষয়ে আমাদের ভারত সরকার কার্যকরী ডায়ালগ ওপেন করা উচিত, যাতে চায়ের কাপ আর জলের গ্লাসের ছবি দেখতে চাই না, আমরা দেখতে চাই সত্যি সেই জায়গাটা থেকে খারাপ খবর আসাটা বন্ধ হয়েছে। 2রা জানুয়ারি চিন্ময় কৃষ্ণের জামিন মামলার পরবর্তী শুনানির দিন দিয়েছে চট্টগ্রাম আদালত। সেই দিন এগিয়ে আনার জন্য ফের আবেদন করেন সন্ন্যাসীর আইনজীবী। প্রশ্ন হচ্ছে, এত কিছুর পর ইউনূস প্রশাসন চুপ কেন? নীরবতা কি সম্মতির লক্ষণ? এভাবে চুপ থেকে ইউনূস কি কট্টর মৌলবাদীদেরকেই সমর্থন জুগিয়ে চলেছেন? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। অন্যান্য খবরের দিকে নজর রাখতে হচ্ছে। নিউটাউন থানার আইসির বিরুদ্ধে ব্যবস্থা নিন, না হলে পদক্ষেপ করব। প্রমোটারের জমি দখলের অভিযোগ সংক্রান্ত মামলায় কড়া বার্তা কলকাতা হাইকোর্টের। রাজ্য সরকারের ভূমিকা নিয়েও তীব্র অসন্তোষ প্রকাশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। নিউটাউন থানার আইসিকে নিয়ে তীব্র অসন্তোষ কলকাতা হাইকোর্টের। রাজ্য সরকার কি নিজেই নিজের সম্মানহানি করতে চাইছে? বর্তমান আইসিকে অবিলম্বে সরান, না হলে পদক্ষেপ করব। নিউটাউনে জমি দখলের অভিযোগে পুলিশি নিষ্ক্রিয়তা সংক্রান্ত মামলায় এই ভাষাতেই রাজ্য সরকারকে সতর্ক করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। বৃহস্পতিবার শুনানিতে বিচারপতি বলেন, এই পুলিশ অফিসারদের পেছনে কার হাত আছে দেখতে চাই। যেখানে রাজ্য সরকার দেশ বিদেশ থেকে বিনিয়োগকারীদের রাজারহাট নিউটাউনের মতো জায়গায় আনতে চাইছে, তথ্য প্রযুক্তি হাবকে আরও মজবুত করতে চাইছে, সেখানে এই ধরনের পুলিশ অফিসার দায়িত্বে আছেন। রাজ্য সরকার কি নিজেই নিজের সম্মানহানি করতে চাইছে? যে প্রমোটারের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ উঠেছে, এদিনের শুনানিতে আজব দাবি করেন তার আইনজীবী। বলেন, তার মক্কেল চা বিক্রেতা। মামলাকারী আইনজীবীর পাল্টা যুক্তি, চা বিক্রেতা এতটাই প্রভাবশালী যে গোটা থানা তার হয়ে লড়তে এসছে।
এই প্রেক্ষাপটেই উঠে আসে বাগুইআটি জোড়া খুনের মামলার প্রসঙ্গ। বাগুইআটি থানার তৎকালীন আইসির কথা মনে করিয়ে বিচারপতি ঘোষ বলেন, এই পুলিশ অফিসারের আগের রেকর্ড জানেন। যখন বাগুইআটি থানায় ছিলেন তখন 2টি শিশু নিখোঁজ হওয়ার ঘটনা ঘটে। 2 দিন পরে দেহ উদ্ধার হয়। তখন এই অফিসার কিছুই করেননি বলে অভিযোগ উঠেছিল। একদিনে 3টি গাড়ি চুরির অভিযোগে নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। বিচারপতি নিজে থেকেই বললেন যে উনি সমস্তটা দেখেছেন, যে আইসি শেষ 5 বছরে কোথায় কোথায় ট্রান্সফার হয়েছেন এবং ট্রান্সফার হওয়ার সময়তে আইসি যেখানে যেখানে ছিলেন সেখানে কি কি ঘটনা ঘটেছে এবং সেই ঘটনার গাম্ভীর্য এতটাই যে লাইভ স্ট্রিমিং পর্যন্ত আজকে আদালতের বন্ধ করে দিতে হয়। মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্দিষ্টভাবে সরকারকে বললেন যে এই সমস্ত কিছু অফিসারদের জন্যই তো রাজ্য সরকারের বা রাজ্য পুলিশের আজকে মুখ পুড়ছে, তাহলে সেই অফিসারদেরকে কি বাঁচানোর চেষ্টা করবে নাকি সেই অফিসারদেরকে সেট অ্যাসাইড করবার চেষ্টা করবে এবং এই অফিসারকে ওখান থেকে যেতে হবে, এটা আদালতের পর্যবেক্ষণ। বিচারপতির ভর্ৎসনার মুখে রাজ্য সরকারের আইনজীবী বলেন, পুলিশ কমিশনার নিজে ডেকে আইসিকে সতর্ক করেছেন। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, এতদিন পরে শুধু সতর্ক করলেন। নিউ টাউন থানার আইসির বিরুদ্ধে রাজ্য সরকার কি ব্যবস্থা নিচ্ছে তা এই মামলার পরবর্তী শুনানিতে জানাতে হবে। নিউ টাউনের আইসিকে আলাদাভাবে দেখলে চলবে না। সারা পশ্চিমবঙ্গেই তৃণমূলী লুম্পেন, তৃণমূলী ডাকাত চোর, তৃণমূলের এক শ্রেণিক বদমাইশ নেতা এবং পুলিশ একযোগে কাজ করছে। এ রাজ্যের পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের সংবিধান মানে, ভারতবর্ষের সংবিধান মানে না। এদের না আছে মেরুদণ্ড, এরা অমেরুদণ্ডী মমতাজীবী প্রাণী। পশ্চিমবঙ্গ সরকারের প্রশাসন যথেষ্ট দক্ষ, যথেষ্ট তৎপর, যথেষ্ট স্বচ্ছ এবং যথেষ্ট নিরপেক্ষ, এবং প্রশাসন যাতে স্বচ্ছতা, দক্ষতা, তৎপরতা এবং নিরপেক্ষভাবে কাজ করতে পারে, বাকিদেরও সেই দিকে তাদেরকে সহযোগিতা করা উচিত। আগামী 10ই জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি। শ্রাবন্তী সাহা রিপোর্ট, TV9 বাংলা। কলকাতা মেট্রো রেলের কর্মীদের নির্বাচনে ব্যাপক জয় বাম সমর্থিত ইউনিয়নের। স্বীকৃতিপ্রাপ্ত ইউনিয়নের মর্যাদা পেল বাম সমর্থিত মেট্রো রেল মেন্স ইউনিয়ন। প্রায় 11 বছর পর কলকাতা মেট্রোর ভোট হলো। 31% বেশি ভোট পেয়ে জয়ী হয়েছে বামেরা। শুধু কলকাতা মেট্রো রেলই নয়, পূর্ব রেলের নির্বাচনে বাম সমর্থিত ইস্টার্ন রেল মেন্স ইউনিয়ন এবং দক্ষিণ পূর্ব রেলের নির্বাচনে সাউথ ইস্টার্ন রেল মেন্স ইউনিয়ন এককভাবে জয় জয়কার হয়েছে।